আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। 50 বছরেরও পুরনো, সেটা ক্লাস 9 থেকে কিভাবে চালিয়ে আজকে অবধি এগিয়ে নিয়ে যাচ্ছে। বেরিয়ে আসার 7 দিন পর আমি জানতে পারলাম যে আমি কনসিভ করেছি। তো বলছে যে তোমার বেবির হার্টবিট অফ হয়ে গেছে, বাড়ির লোককে খবর দাও। নমস্কার, শুভ সন্ধ্যা। মেয়েদের অনুপ্রেরণার গল্প, সাহসের কাহিনী আর জীবনের নানান ওঠাপড়া নিয়ে এই মঞ্চ এগিয়ে চলেছে। এই মঞ্চ শিখিয়েছে স্বপ্নকে যারা ছুটে যান তাদের হার মানতে। মৌমিতা, বাবার মিষ্টির দোকান ছিল, 50 বছরের পুরনো। তুমি যখন ক্লাস 9-এ পড়ো তখন বাবা চলে যান? হ্যাঁ। বাবার কি হয়েছিল? সেরিব্রাল অ্যাটাক। আর তখন তুমি একা? না, আমাদের ভাই বোনরা আছি। তখন দিদি কলেজে পড়তো আর আমি তখন ক্লাস 9, ভাই তখন ক্লাস 7। তুমি তখন ক্লাস 9, এত ছোট মেয়ে, কি বুঝতে ব্যবসায়? কিছুই বুঝতাম না, কিন্তু কাউন্টারে যেতে হতো, সেলিং করতে হতো। পুরনো লেবাররা ছিল, তারা মিষ্টি রেডি করে দিত। তো আমাদের ছোট্ট একটা গ্যারেজ ঘর কেনা ছিল, সেই গ্যারেজ ঘরটাকে রেনোভেট করে আবার ডেকোরেশন করে সেটাকে দোকান ওপেন করা হলো, সেটাকে চালালাম। তারপরে সেই বছরেই কারখানার পাশে একটা রুমে রেনোভেট করে আবার একটা দোকান করা হলো। এখন কাকুরগাছির বুকেই আমাদের এখন দুটো দোকান। ক্যাডবেরি ডায়েরি মিল্কের যে গানের মিষ্টি, তাতেও আমরা পার্টিসিপেট করছি গত 4 বছর ধরে। এইভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছি আমি আর আমার ভাই। প্রচুর তো মিষ্টি নিয়ে এসছো দেখছি। হ্যাঁ, এই যে ক্যাডবেরি গানের মিষ্টি যেখানে পার্টিসিপেট করি, এটা হচ্ছে চকলেট স্কচ মিষ্টি। এটা আমাদের লঞ্চ হলো দিদি নাম্বার 1। আজকে আমি খেলতে এসেছি বলে, তাই জন্য। তোমার মিষ্টির দোকান, কোন মিষ্টি স্পেশাল? মানুষ কি চায়? আমাদের রসগোল্লা একদম স্পঞ্জি, যেটা একদম কলকাতার বিখ্যাত স্পঞ্জ রসগোল্লা, সেরকমই হয়। সন্ধেবেলা থেকে গরম রসগোল্লা পাওয়া যায়, সকালে তো হয়ই, রসগোল্লার ক্রেজটা বেশি। এই যে তুমি আজকে এসেছো, দিদি নাম্বার 1 স্পেশাল মিষ্টিটা বানিয়েছো, এটার দাম কত? মিষ্টিটা অনেকটা বড়, তাই 50 টাকা পার পিস। ওকে, খুব ভালো মৌমিতা, থ্যাংক ইউ। নিজের পরিশ্রম করে আজ বাবার দোকানটাকে দাঁড় করেছো, ভাইকে শিখিয়েছো। ও হয়তো আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু আমাকে অনেকটা ওই শিখিয়েছে যে এইভাবে মার্কেটিং লাইনটা ও আর কি বাইরেটা বেশি দেখে, আর আমি কাউন্টারগুলো দেখি। খুব ভালো, খুব ভালো থেকো মৌমিতা। শ্রাবণী দি হাই স্কুল টিচার। একদম। কিন্তু ছোটবেলা থেকে ছেলেকে একা মানুষ করছি, এরকম পরিস্থিতি এলো কেন? 2003 সালে দিদি আমার বিয়ে হয়েছে। তো বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে এবং সেটা ঘটকের মাধ্যমেই ঠিকঠাক হয়। তো আমার শাশুড়ি মা বিয়ের আগে ঘটকের মাধ্যমে বলে পাঠান যে আমাদের বিয়েতে 40,000 টাকা লাগবে। তো আমাদের বাড়ি থেকে সঙ্গে সঙ্গে না করে দেওয়া হয় যে আমরা এখানে আর এগোবো না। কিছুদিন বাদে আমার হাজব্যান্ড, তিনি ঘটকের মাধ্যমে বললেন যে ওটা মা ভুল করে চেয়ে ফেলেছেন, ও টাকা আমার লাগবে না, আমি এখানেই বিয়ে করবো। যাই বিয়ে হলো। এবার ননদ বলছেন যে আমাদের দেখো একটা মেয়ে পছন্দ ছিল, ওরা একটু বেশি টাকা দিত, ওই মেয়েটা খুব ভালো ছিল, এরকম বলছেন। তখন আমি আস্তে আস্তে বুঝতে পারলাম ওই যে 40,000 টাকা উনি চেয়েছিলেন এবং সেটা পাননি, সেইটাই উনি, এগুলো আস্তে আস্তে আমি বুঝতে পারলাম। এবং আমাকে বলছেন এই যে যা তোমাকে বলছি তুমি কিন্তু বাবুর কানে কিছু তুলবে না। আর আমার হাজব্যান্ড ছিল প্রচণ্ড বদরাগী, যাকে বলে আর কি, মানে উনি শুনতেন কম, চিৎকারটা খুব বেশি করতেন বাড়ির মধ্যে। 6-7 মাস পর দেখি হাজব্যান্ডও ওদের মতন হয়ে যাচ্ছে, মানে একদম পাল্টে যাচ্ছে। তখন আমি 6-7 মাস পর একটু একটু করে মুখ খুলতে শুরু করলাম, বললাম যে এরকম ব্যাপার। তখন আমাকে বলতে শুরু করলো, তুমি আমার মা বোনের নামে কোনো কথা বলবে না, আমি শুনবো না। এখানে থাকতে হলে আমার বোন, মা, ভগ্নিপোত, এদের পা ধরে তোমাকে থাকতে হবে। তো একদিন দাদাকে ডাকলাম, আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার 7 দিন পর আমি জানতে পারলাম যে আমি কনসিভ করেছি। 2006 সালে জানুয়ারি মাসে আমার ছেলে হলো। শাশুড়িও আসেননি, হাজব্যান্ডও আসেনি, কেউ আসেনি। তারপরে আস্তে আস্তে আমি যে দিন যাচ্ছে, কি করব ভাবছি। পড়াশোনা আমি বিএড কমপ্লিট করে আমি বিয়ে হয়ে গেছিলাম। কোন সালে চাকরি পেলে? 2009 সালে পরীক্ষা দিই, আমি 10-এ চাকরি পেয়ে যাই। চাকরি পেয়ে আমি দূরে পেয়েছিলাম, প্রথম পোস্টিং করিমপুরে ছিল, সেখানে চলে যাই আমি। ছেলে এখন কত বড়? ছেলে কলেজে পড়ছে, যে ফার্স্ট ইয়ারে এসছে আজকে। আমি গাড়ি কিনেছি, আমি বাড়িটাও মানে উপরটা বড় করেছি, যেহেতু আমি আর মা বললে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, দাদা যেহেতু বিয়ে করেনি, তুই এখানেই থাক। তো উপরটা আমি করেছি দিদি। আমার ছেলের পৈতে আমি দিয়েছি, পৈতে সমস্ত কাজ যেগুলো বাবার করার কথা, বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কাজ আমি একা করেছি। দিদির এরকম ধরনের সিচুয়েশন আসে যেখানে দেয়ালে পিঠ থেকে যায়, কিন্তু ঘুরে দাঁড়াতে পারে না। আপনি ঘুরে দাঁড়াতে পেরেছেন কেন? কারণ আপনার সাথে শিক্ষা ছিল, আপনি নতুনভাবে পড়াশোনাটা শুরু করেছিলেন, মনে জেদ ছিল, ইচ্ছে ছিল জীবনে কিছু করার, সেইটা আপনি করেছেন বলে আজকে আপনি কিন্তু সরকারি স্কুলের টিচার এবং ছেলেকে কলেজে পড়াচ্ছেন।
সুমনা বাড়ি বাড়ি ঘুরে একটা সময় শাড়ি বিক্রি করতে। আমি পড়াশোনা এইচএস পাস করেছি, মানে বেশি পড়তে পারিনি। এইচএস পাস করার পরেই বিয়ে হয়ে গেছে। আমার বড় ছেলে যখন হয়েছে তো আমি খুব মনের জোর নিয়ে আমি তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করি। তো বাড়ির সবার অমতেই ভর্তি করি। হাজব্যান্ড রাজি ছিল, কিন্তু যখন ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি এত খরচা, তো হাজব্যান্ডের পক্ষে একটু চাপ হয়ে যায়। হাজবেন্ড কি করতো? হাজব্যান্ড আমার ডিএসপিতে পার্মানেন্ট সার্ভিস নয়, জব সাইটে সার্ভিস করেন, কিন্তু আমাদের দুর্গাপুরের বাজারে মানে প্রচুর খরচা। তখন বিজনেস করব বলে ঠিক করলাম। ব্যাংক থেকে মাত্র 25,000 টাকা নিয়ে আমি বিজনেস শুরু করি। তো ছেলেকে স্কুলে দিতে যেতাম, ছেলেকে সাইকেলের পেছনে বসাতাম আর সামনে দুদিকে দুটো ব্যাগ ভর্তি করে ছেলেকে স্কুলে নিয়ে যেতাম। ছেলেকে স্কুলে ছেড়ে দিতাম, যারা গার্জিয়ান আসতো তাদেরকে শাড়ি দেখাতাম, সেখানে কিছু টুকটাক বিক্রি হতো। আবার বাড়ি এসে কাজ আসে, আবার ছেলেকে যখন আনতে যেতাম আবার ব্যাগ নিয়ে যেতাম, আর কোয়ার্টারে শাড়ি নিয়ে ঘুরতাম। তো এত কষ্ট হতো যে আমি বিয়ের আগে তো এইসব করিনি। তো আমি এখন দিদি একজন হোলসেল। ও, আগে আমি লোকের বাড়িতে যেতাম দিদি, আর এখন আমার বাড়ির সামনে 10-12টা গাড়ি দাঁড়িয়ে থাকে আমার থেকে মাল নিতে। এখন আমার বড় ছেলে এই কলকাতাতে টেকনো ইউনিভার্সিটিতে পড়ে, এখন আবার ছোট ছেলে আছে, তাকে আমি একটা ভালো স্কুলে ভর্তি করেছি। এই যে এত বড় একটা এই জায়গায় পৌঁছেছো, কত বছর লাগলো এটা পৌঁছতে? 10-12 বছর। 10-12 বছর কঠিন পরিশ্রম করেছো। শুভেচ্ছা রইল এবং ছেলেদেরকেও ভালো করে মানুষ করবে। একদম আশীর্বাদ করো দিদি। নিশ্চয়ই। এবার খেলা কি? তুমি বলছিলে একটা কোনো ঘটনা তোমার জীবনে ঘটেছিল, যেটা তুমি আজকে এখানে বলতে চাও। 9 বছর আগে আমার বিয়ে হয়। বিয়েটা একটু ভাগাম ভাগ ছিল, মানে আমার হাজব্যান্ড আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। তো সেই জন্য বাড়ির থেকে পুরো অমত ছিল। তারপর 1 বছরের মধ্যে আমার কন্যা সন্তান হয়। তারপরে তাকে দেখে, নাতনির মুখ দেখে আমার বাবা, বাড়ির লোক সবাই মেনে নেয়। এভাবে খুব দারুণ সংসার চলছিল। নতুন একটা ইস্যু নেওয়ার জন্য চেষ্টা করলাম, তো হয়েও গেল। এই লাস্ট 3 মাস হলো আমার মানে 8 মান্থ ছিল, তখন আমি আমার সন্তানকে হারাই। মানে প্রেগনেন্সিতেই? হ্যাঁ, প্রেগনেন্সির 33 উইকস চলছিল, তখনই মানে ওটা মিসক্যারেজ হয়ে যায় ভেতরেই। কিন্তু সেরকম হলো কেন? এরকম এর এত লেটার স্টেজে এসে তো এরকম ধরনের ঘটনা খুব একটা হয় না। প্রথমত যখন আমার কনসিভ হয় ফার্স্ট মান্থের দিকে, তখন আমার অ্যাঙ্কেল ভেঙে গেছিল। আচ্ছা। তখন অ্যাঙ্কেল ভেঙে গিয়ে আমার সুগার ধরা পড়ে। তো তারপরে সুগারটা আর কমেনি। তো তোমরা তো সোনোগ্রাফি নিশ্চয়ই করিয়েছো। যখন যেদিনকে আমি ভর্তি হলাম হসপিটাল, আমার প্রচণ্ড ব্রিথিং প্রবলেম হচ্ছিল, সেই কারণে আমি ভর্তি হয়েছি। আর আদারওয়াইজ কোনো অসুবিধা ছিল না। আর তো বললাম যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে আমাকে ভর্তি করে নিল। ঠিক 4টের সময় আমাকে ডাকা হচ্ছে, মা ওঠো, একটু প্রাইমারি একটা চেক আপ হবে, তোমার বাচ্চার আওয়াজ শুনবো। তো ওরা পেটে যখন মেশিনটা লাগিয়েছে, তো বলছে যে তোমার বেবির হার্টবিট অফ হয়ে গেছে, বাড়ির লোককে খবর দাও। রাত্রি খুব ভালো থেকো, সাবধানে থাকবে, জীবনটা বড় সুন্দর, আগামী দিনও খুব সুন্দর হবে, ভালো হবে তোমার জন্য। সবাই তোমার সাথে আছে, পাশে আছে, আর কি চাই? ওকে, অলওয়েজ থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি পজিটিভ ইন লাইফ। থ্যাংক ইউ। খুব ভালো থেকো। আজকের মতন এই পর্যন্তই, আগামীকাল দেখা।